আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যক্তি প্রতিনিয়ত ক্যান্সারের সাথে লড়াই করছে, কেউ বা রোগী হিসেবে, আবার কেউ বা স্বজন হিসেবে। প্রিয় দর্শক, এই সময়টিতে দাঁড়িয়ে সবচাইতে আশার আলো এটাই যে সময়মতো ক্যান্সার ডায়াগনোসিস হলে সম্পূর্ণভাবে এটিকে নিরাময় করা যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরেই নেই যে ক্যান্সার মানেই মৃত্যু। তবে আজকের দিনে দাঁড়িয়ে এবং এই বর্তমান যে প্রেক্ষাপট, তাতে করে আমরা যদি একটুখানি সচেতনতা বাড়াই কিংবা একটু আর্লি স্টেজে ডায়াগনোসিস করি এবং সেই সাথে সঠিক চিকিৎসা নেই, তবে আমরা ক্যান্সার নিরাময়ে কিংবা ক্যান্সার রোগটি থেকে সম্পূর্ণভাবে রিকভার করতে সম্পূর্ণভাবে সক্ষম হব। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ক্যান্সার নিয়ে। আগামী 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, এবং এই যে প্রতি বছর ক্যান্সার নিয়ে নানা আয়োজন কিংবা বিভিন্ন ধরনের সেমিনার, কনফারেন্স, কি কারণে এগুলো পালন করা হয়ে থাকে এবং আপনি বা কি করে ক্যান্সার নিয়ে একটুখানি সচেতন হতে পারেন, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, যিনি প্রকল্প সমন্বয়কারী গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হসপিটাল এবং সভাপতি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কাজী মঞ্জুর কাদের, বিভাগীয় প্রধান ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ডেল্টা হসপিটাল লিমিটেড। দর্শক, ক্যান্সার সম্পর্কিত যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার, আসছে 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। কি কারণে প্রত্যেকটি বছর এত আয়োজন এবং এত কর্মসূচির মাধ্যমে আমরা এই দিবসটাকে সেলিব্রেশন করি এবং এবছরের প্রতিপাদ্য বিষয় কি? ধন্যবাদ। আসলে আন্তর্জাতিক একটা সংস্থা আছে, ইউআইসিসি, আন্তর্জাতিক ক্যান্সার নিয়ন্ত্রণ সংঘ। ওনারা 2000 সাল থেকে প্রতি বছর 4 ফেব্রুয়ারিটাকে বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালন করেন। উদ্দেশ্যটা হলো মানুষকে সচেতন করা, সারা পৃথিবীব্যাপী ক্যান্সারের বিরুদ্ধে যে একটা লড়াই, সেটাকে সুসংহত করা। এবং একটা প্রতিপাদ্য থাকে প্রতি বছরই। তো এইবার যে প্রতিপাদ্যটা 3 বছরের জন্য, মানে গত বছর থেকে আগামী বছর পর্যন্ত একই প্রতিপাদ্য থাকবে, ইউনাইটেড বাই ইউনিক। মানে আমরা যদি বাংলায় এরকম বলতে পারি যে অনন্যতায় ঐকতান। মানে মিনিংটা এরকম যে প্রত্যেকটা আমরা ক্যান্সার সাথে যারা ভোগেন, তাদের প্রত্যেকের একটা আলাদা একটা স্টোরি থাকে, একটা গল্প থাকে, তার একটা হাসি, কান্না, দুঃখ, সমবেদনা, নানান কিছু মিলে এই যে মানবিকতাটা, এটা আমরা শুধু একটা ডায়াগনোসিস ক্যান্সার নো, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না যে একটা রোগ নির্ণয় হয়ে গেল ক্যান্সার। ক্যান্সারকে আমরা এইভাবে দেখলে হবে না, ক্যান্সারকে দেখতে হবে প্রত্যেকের যে ভিন্ন ভিন্ন যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা, ইউনিক, অনন্য প্রত্যেকের যে অভিজ্ঞতা, এইগুলিকে আবার একসাথে নিয়ে আসা, সবাইকে একসাথে নিয়ে আসা। আরেকটা হলো যে আমরা এখানে মানে রোগটাকে আগে দেখবো না, আমরা দেখবো ওই মানুষটাকে দেখবো, রোগটাকে না, ওই মানুষটার কি চাওয়া পাওয়া, বেদনা, গল্প, এই সব কিছুকে সামনে নিয়ে আবার সবার যার আলাদা আলাদা অভিজ্ঞতাকে সামনে নিয়ে সবাই মিলে, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, সবাই মিলে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করব। সচেতনতা থেকে শুরু করে একদম অ্যাকশন, অর্থাৎ কি করতে হবে। এই 3 বছরের এই জার্নিটা এই ইউআইসিসি নিয়েছে যে 3 বছর একই প্রতিপাদ্য নিয়ে কাজ করব। সেই লক্ষ্যেই এই 4 ফেব্রুয়ারি আমরা এটা পালন করব। কে চমৎকার প্রতিপাদ্য বিষয়, এবং এই যে ভাবনার বহিঃপ্রকাশ অসাধারণ। আমরা এভাবে যদি চিন্তা করতে পারি আমাদের রোগগুলোকে, তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রেই পারিবারিকভাবে যে আমাদের একটু নেগলিজেন্সি, এটা অনেকখানি কমে আনা সম্ভব। স্যার, একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে এই যে ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি এবং প্রত্যেকটি বছর এত ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করছি, এটার মূল লক্ষ্য কি আসলে? মানে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কি পরিমাণ ব্যক্তি ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে রয়েছে? আসলে আমাদের দেশে সেরকম পরিপূর্ণ কোনো ক্যান্সার স্ট্যাটিস্টিক্স নাই। তারপরও ক্যান্সার রোগ প্রতি বছরই দিন দিন বৃদ্ধি পাচ্ছে গ্লোবালি এবং বাংলাদেশের এক্সপেক্টও। তবে ক্যান্সার যে 4 ফেব্রুয়ারি দিবস, সেটার যে মাহাত্ম্য, আমরা যদি আরেকটু সহজভাবে বলতে পারি, ক্যান্সার জয়ে আমরা অনন্য, আমরা ঐক্যবদ্ধ। অর্থাৎ সমগ্র পৃথিবীর ক্যান্সার রোগীদের জন্য আমরা সবাই
তাদের যদি ভালো হয় এবং একই ধরনের একই মূল্যের চিকিৎসা পেতে পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ। তো তাই ক্যান্সার যাতে না হয় সেটি আমাদের মূল থিম হতে হবে। ক্যান্সার নিয়ে অনেকে অনেক ধরনের গল্প করে, এটা ভয়ঙ্কর রোগ, দুরারোগ্য ব্যাধি, তারপরে ক্যান্সার চিকিৎসা ঠিক মতো না হলে ক্যান্সারের ভয়াবহতা হয়। তো যাই হোক, এখন আমাদের যেই এই ৪ ফেব্রুয়ারিকে উপলক্ষ করে আমরা যাতে ক্যান্সার না হয়, ক্যান্সার প্রতিরোধ করা, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। নিঃসন্দেহে, অবশ্যই স্যার। অনেকে মনে করে ক্যান্সার মানেই মৃত্যু, এবং এই যে একটি ভাবনা, এই ভাবনার জায়গা থেকে অনেকে মানসিকভাবে একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে যায়। এটার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কিনা? না, ক্যান্সার যেহেতু কি বলবো, আমরা সবসময় বলে আসি মরণ ব্যাধি বা এরকম, এক সময় ছিল যে ক্যান্সার হলে কোনো অ্যান্সার নাই, কিন্তু আমরা আর এখন ওই অবস্থাতে নাই। তারপরেও হয় কি যে একজন যিনি নিজে এর শিকার হন, তার যে মনের অবস্থাটা একটা, কারণ আমাদের ক্যান্সারের যদি আমরা বলি রোগ নির্ণয় থেকে চিকিৎসা পর্যন্ত অনেক কিন্তু পৃথিবী কিন্তু অনেক আগায় আসছে। এবং আমি যদি আমাদের দেশটার কথা বলি, আমরা যখন মঞ্জুর কাদের ভাই আমরা যখন ক্যান্সার হিস্ট্রি কাজ করে শুরু করি, সেই 40 বছর আগের কথা যদি বলি, 35 বছর আগের কথা বলি, তখনকার অবস্থার চাইতে এখন সব দিক থেকেই আমাদের দেশটাও আগে আসছে। কিভাবে? যে আমরা যদি বলি যে দক্ষতা বলি, অভিজ্ঞতা বলি, নলেজ বলি, আমাদের যে জনবল মানে চিকিৎসক, বিশেষজ্ঞ, যন্ত্রপাতি, ঔষধপত্র যেগুলি লাগে, কেমোথেরাপির স্পেশাল ওষুধগুলা, সারা পৃথিবীতে যেগুলি আসে আমাদের দেশে আসতে খুব একটা সময় লাগে না। এই দিক থেকে আমরা অনেক আগে আসছি, কিন্তু তারপরেও আমাদের তো সেই পর্যাপ্ত না। আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বা সবকিছু যদি আমরা বিবেচনায় নেই, যেমন মঞ্জুর ভাইকে আপনি জিজ্ঞেস করেছিলেন একটা যে কত রোগে আক্রান্ত হয়, তো আমাদের উনি ঠিকই বলেছেন যে আমাদের একটা নিজস্ব পরিসংখ্যান নাই, কারণ একটা ন্যাশনাল যে ক্যান্সার রেজিস্ট্রি, যেটা জনগোষ্ঠী ভিত্তিক, আমরা ক্যান্সার ইনস্টিটিউট আমরা একটা চালু করেছিলাম, সেগুলো হাসপাতাল ভিত্তিক, সেটা আছে, কিন্তু একটা দেশ বা একটা জনগোষ্ঠী পপুলেশন বেসড নাই আমাদের। তাহলে কি হয়, সারা পৃথিবীতে ওই যে একটা সংস্থা আছে যেটা যারা গ্লোবোক্যান নামে, গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি, মানে সব দেশের একটা এস্টিমেট, মানে একটা অনুমিত হিসাব দেয় তারা। সেখানে বাংলাদেশ সম্পর্কে যেটা বলা আছে 2022 সালের রিপোর্ট, যেটা আপডেট করা হয় রেগুলার, সেখানে বাংলাদেশে প্রতি বছর 1,67,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, এবং প্রায় 1,16,500 মানুষ মারা যায় ক্যান্সার। এটা হলো ওনাদের হিসাব। কিন্তু আমরা এটাকে কতটা সত্য কতটা মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত এটা করতে না পারবো ততক্ষণ এটাই আমরা বলতে হবে অফিসিয়ালি। তো এই হলো আমাদের দেশের চিত্র। তাহলে 1,67,000 মানুষ যদি প্রতি বছর আক্রান্ত হয়, এবং আমাদের সারা দেশে ক্যান্সার চিকিৎসার যে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনেক পিছিয়ে আছে আমরা। আমি বললাম যে আমরা এগিয়ে আসছি অনেকটা ইন টার্মস অফ, মানে কি বলবো, যে টেকনোলজি বা ম্যান পাওয়ার বা ইকুইপমেন্ট, কিন্তু আমাদের আবার জনগোষ্ঠী এবং আক্রান্ত রোগীর সংখ্যা যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। যার কারণে হয় কি, কেউ যখন আক্রান্ত হয়, তার যদি অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়, তারা হয়তো চিন্তা করতে পারে আমি পৃথিবীর সব থেকে উন্নত দেশে গিয়ে চিকিৎসা নিব, বা দেশের মধ্যেও এখন অনেক ভালো ভালো সেন্টার, অনেক যেগুলি খুব কস্টলি, সেগুলিতে যাব। কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ অথবা একজন দরিদ্র পরিবারের মানুষ, তারা তো স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তায় পড়ে যাবে। এই জায়গাটায় মানে আমি এই বছরের থিম নিয়ে যখন বলছিলাম, এই থিমটার মূল উপলক্ষ্যটা হলো যে এই মানুষটাকে সাহস দেওয়া, এবং আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ মানে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার একটা আমরা কিন্তু স্বাক্ষরকারী দেশ, কিন্তু আমরা এখন পর্যন্ত ওই নিশ্চয়তাটা দিতে পারি না এখনো, যে একজন মানুষ তার টাকা থাকুক না থাকুক, উনি গ্রামে থাকুক আর শহরে থাকুক, তার যদি ক্যান্সার হয় বা যে কোনো অন্য যে কোনো রোগ, তার স্বাস্থ্য সুরক্ষাটা এবং চিকিৎসাটা, প্রতিরোধ এবং চিকিৎসাটা আমরা দিতে পারবো রাষ্ট্র থেকে, আমরা সেটা এখনো নিশ্চয়তা দিতে পারি না। যার কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক। কিন্তু আমি শুধু এই পর্যায়ে একটা কথা দিয়ে শেষ করি, যে এখন পর্যন্ত যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হন বাংলাদেশে, উনি যদি একটু খোঁজ খবর রাখেন যে সরকারি ব্যবস্থা পাশাপাশি বেসরকারি ব্যবস্থা, কিছু সেবামূলক প্রতিষ্ঠানও আছে, এগুলি মিলায় কেউ যদি বাইরে যাওয়ার মতো সামর্থ্য না থাকে, উনি যেন হতাশ না হন। কারণ যদি একটু চোখ কান খোলা রাখেন, একটু খোঁজ খবর রাখেন, সঠিক জায়গায় যান, তাহলে কিন্তু উনি বাংলাদেশে চিকিৎসা নিতে পারবেন। এটুকু বলতে পারি। একদমই। এবং বাংলাদেশ সর্বাধুনিক চিকিৎসা মানে পদ্ধতির যতগুলো
চিকিৎসক দরকার, যতগুলো ইনস্ট্রুমেন্ট দরকার প্রত্যেকটি সরবরাহ করছে এবং আস্থা রাখাটা খুব জরুরি। স্যার, একটু জানতে চাইবো যে এই যে এত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আমরা একটা ডেটা পেলাম মোটামুটি মানে লক্ষ লক্ষ ব্যক্তি প্রত্যেকটি বছর আক্রান্ত হচ্ছে। একটু জানতে চাই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ক্যান্সার আক্রান্তের ঝুঁকিটা তুলনামূলকভাবে একটু বেশি? আপনাকে ধন্যবাদ। আমরা যদি এভাবে বলি পুরুষ এবং মহিলাদের, তো মহিলাদের মধ্যে আমাদের দেশের এখনকার যেই মানে স্ট্যাটিস্টিক্স বলি, ব্রেস্ট ক্যান্সার, তারপরে পরই সার্ভাইকাল ক্যান্সার, দুইটা প্যারালালি রান করছে। আবার ফুসফুসের ক্যান্সার পুরুষদের জন্য 1 নাম্বার কজ হিসাবে ক্যান্সারের আছে। তাছাড়া আমরা নাক কান গলা যে রোগগুলো সেগুলো আমাদের দেশে বেশি। তো এই যে ক্যান্সারগুলোর যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি এভাবে চিন্তা করি, যেমন ফুসফুসের ক্যান্সারের প্রধান যে কারণ ধূমপান, এই ধূমপানের জন্য ফুসফুসের ক্যান্সারের প্রায় 80 থেকে 87% দায়ী। তো একটা ছোট্ট এই ধূমপানের যে অভ্যাসটা যদি আমরা ত্যাগ করি, তাহলে এতগুলা ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারবো ফুসফুসের। তো একটা আমরা যদি আজ থেকে এটা চিন্তা করি যে আমরা ধূমপান থেকে দূরে থাকবো, তাহলে ফুসফুসের ক্যান্সার হবে না। ধূমপান শুধু ফুসফুসের ক্যান্সারই নেই, মুখ গহ্বরের ক্যান্সার, তারপরে আপনার ইউরিনারি ব্লাডারের ক্যান্সার, গল ব্লাডারের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, এইসব ক্যান্সারের জন্য ধূমপান অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া অন্যান্য রোগ, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ক্রনিক, এইগুলো কিন্তু ধূমপানের জন্য হয়ে থাকে। আবার মেয়েদের যদি আমরা সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকিগুলো বা কারণগুলো করি, এখন আজকাল অবশ্য একটু আমাদের দেশের লোকেরা সচেতন হয়েছে। আগে যেমন মেয়েদের আর্লি ম্যারিজ, মাল্টিপল প্রেগন্যান্সি, তাছাড়া ম্যালনিউট্রিশন, তারপরে তাদের যে ফিজিক্যাল বা জেনারেল কন্ডিশন সেরকম ভালো থাকে না, এগুলোর জন্য কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বেশি ছিল। তো জনসচেতনতা এবং আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা জনগণকে বোঝাতে হবে যে এই যে ঝুঁকিপূর্ণ জিনিসগুলো সেটা থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে ক্যান্সার থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো ক্যান্সারকে। নিঃসন্দেহে মানে এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার এবং প্রত্যেকটার উপসর্গ ভিন্ন, উপসর্গ ভেদে ক্যান্সার আমরা কিভাবে বুঝবো এবং বোঝার উপায় কি রয়েছে এবং কখন আর্লি স্টেজে সচেতন হব? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে আর্লি স্টেজে আমরা ক্যান্সার নিয়ে কোনোভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারছি না। এই জায়গাটাতে হয়তো বা আমাদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করাটা খুব জরুরি যে আপনাদের এই উপসর্গগুলো থাকলে সময় ক্ষেপণ না করে বিশেষজ্ঞের কাছে যাবেন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার শনাক্তকরণ করা যায়, সেক্ষেত্রে অনেকখানি ক্যান্সারকে নিরাময় করা সম্ভব কিংবা জটিলতার মাত্রা অনেকখানি কমিয়ে আনা যায়। একটু জানবো যে ক্যান্সার তো অঙ্গভেদে বিভিন্ন ধরনের উপসর্গ প্রকাশ করে, সেক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ দেখলে সাধারণ মানুষেরা সচেতন হবেন? রাইট, মানে সারা আপনি যেটা বললেন আর কি, সমস্ত অঙ্গের যে সমস্ত সিমটম বা লক্ষণ সেগুলি তো সব মানুষ মনে রাখতে পারবে না। এই জন্য 7 সিগন্যালস অফ ক্যান্সার বা ক্যান্সারের 7টি সতর্ক সংকেতের কথা আমরা বলি। তবে আগেই বলে রাখি যে এগুলি দেখা দিলেই যেন কেউ মনে না করেন যে ক্যান্সার হয়ে গেছে। এগুলো অন্য কারণে হইতে পারে, ক্যান্সারের কারণে হইতে পারে। আমি যদি খুব দ্রুত বলি, যেমন খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বর যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, স্বাভাবিক চিকিৎসা নিলাম কিন্তু কমলো না, তখন আমার একবার মাথায় রাখতে হবে যে এই যে আমাদের যে ল্যারিংস বা স্বরযন্ত্রের ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারের একটা অ্যাডভান্স স্টেজে গেলে এরকম হইতে পারে। সহজে সারে না এমন কোনো ক্ষত বা ঘা শুকাইতে দেরি হলে আমাদের ডায়াবেটিসের কথা মনে রাখতে হবে, পাশাপাশি ক্যান্সারের কথা মনে রাখতে হবে। শরীরের যে কোনো জায়গা থেকে যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, যে কোনো নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা বা মাসিকের রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয়, তাহলে আমরা মনে করব, অন্তত একবার মনে করব ক্যান্সারের কথা। আমরা যদি ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, প্রথমে শক্ত খাবার খাইতে পারতেছি না, তারপরে তরল খাবারও খাইতে পারতেছি না, আরও অন্য কারণেও হয়, আবার খাদ্যনালীর ক্যান্সারের কারণে হইতে পারে, হজমের গন্ডগোল তো নানান কারণে হয়। কিন্তু একটা মানুষের যদি প্রথমে একবার কনস্টিপেশন, আবার কিছুদিন পরে মানে কোষ্ঠকাঠিন্য, আবার লুজ মোশন বা পাতলা পায়খানা, আবার উল্টাপাল্টা এরকম হইতে থাকে, তাহলে আমরা একবার মনে করব যে ক্ষুদ্রান্ত্রের ক্যান্সারের লক্ষণটা এরকমভাবে আসতে পারে। তারপরে মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন, দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে একই রকম, হয়তো একবার টয়লেটে যায় সারাদিনে বা 2বার যায়, কিন্তু যখন মনে হয় যে এর বিরুদ্ধে একটা পরিবর্তন আসছে, বিশেষ করে টয়লেটে যাচ্ছি আবার ইনকমপ্লিট, আবার যেতে হচ্ছে, এরকম যদি মনে হয়, বৃহদন্ত্র অর্থাৎ ওই যে কোলন বলি আমরা, বৃহদন্ত্রের ক্যান্সারের লক্ষণ এরকমভাবে দেখা দিতে পারে।
আরেকটা আমি যদি বলি যে তিল থাকে মানুষের শরীরে, আঁচিল থাকে, নানান রঙের থাকে, এই তিলের মধ্যে যদি হঠাৎ কিছু পরিবর্তন, খুব দ্রুত বড় হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল, খসখসা হয়ে গেল, চাপ দিলে বা এমনি এমনি ভিতর থেকে কষ বা রক্ত বা জাতীয় কিছু বেরোচ্ছে, আমরা অবশ্যই তখন একটু ডাক্তারের কাছে যাব, পরামর্শ নিব যে এটা অন্য কোনো কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে এবং স্বাভাবিক চিকিৎসা নেওয়ার পরেও, হাতের কাছে যে চিকিৎসা সেটা নেওয়ার পরেও 2 সপ্তাহ যদি এটা কোনো উপকার না হয়, তখন আমরা অবশ্যই একবার ক্যান্সারের কথা মনে করব। এইভাবে যদি আমরা সাধারণ মানুষকে এই কথাগুলো বলতে পারি এবং মানুষ যদি সচেতন হয়, এবং আপনি বলছিলেন যে প্রথম অবস্থায় ধরা পড়ে, প্রথম অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা। তার যে টাকা পয়সা বা অর্থ ব্যয়, অনেকগুলা ক্যান্সার চিকিৎসার আমার ধারণা পরে উনি বলবেন যে ক্যান্সার চিকিৎসার পদ্ধতিগুলা কি, সবগুলা পদ্ধতি যদি লাগে তাহলে তার অনেক খরচ হয়, তারপরে শরীরের উপরে তো অনেক কষ্ট হয়। কিন্তু প্রথম অবস্থায় ধরা পড়লে হয়তো এতগুলো লাগে না, অল্পেতেই হয়তো দেখা যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা প্রথম অবস্থায় যাতে ধরা পড়ে সেই জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি সবাই মিলে। চমৎকারভাবে প্রত্যেকটি উপসর্গ আপনি খুব স্পেসিফিক বলেছেন, এবং স্যার প্রত্যেকটি দর্শক আমার মনে হয় এই কয়েকটা উপসর্গ যদি একটু মাথায় রাখে, আর্লি স্টেজে ধরাটা অনেক বেশি সুবিধা হবে। একটু স্যারের কাছে আসবো যে আমরা তো ক্যান্সার চিকিৎসার প্রতি বাংলাদেশে আস্থা রাখতে পারি না অনেক ক্ষেত্রে, যেমনটি স্যার বলছিল যে কিছুদিন আগেও দেখেছি উন্নত চিকিৎসার জন্য চলে যাচ্ছে দেশের বাইরে। বর্তমান প্রেক্ষাপটে আসলে কি রকম, আমরা ক্যান্সার চিকিৎসায় কতটুকু উন্নত হতে পেরেছি নাকি আমাদের অপারগতা রয়েছে? আসলে আমাদের দেশে এখন ক্যান্সার চিকিৎসা যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা প্রায় উন্নত চিকিৎসার সমসাময়িক দিকে যাচ্ছি। তবে ক্যান্সার চিকিৎসার যেটা মূল বেসিস, এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে, অর্থাৎ ক্যান্সার চিকিৎসার জন্য রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার জন্য বিভিন্ন ভিন্ন স্পেশালিস্টের দরকার হয়। তাহলে এটা একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি। আজকাল আমাদের দেশও সেইভাবে মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমেই আমরা কোনটা কোন রোগীর জন্য প্রযোজ্য সেভাবে করে থাকি। তারপর আসুন যে রোগ নির্ণয়, আমাদের দেশে এখন রোগ নির্ণয়ের দিকেও অনেক উন্নত। সব কিছু যেমন হিস্টোপ্যাথোলজি, ইমিউনোলজি, ইমিউনোসাইটোপ্যাথোলজি, তারপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, তারপরে আজকাল NGS বলে যে নিউ জেনারেশন সিকোয়েন্সিং, জেনেটিক যেই কজগুলো, এইগুলোরও পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে হয়। আগে হতো না, সেই জন্য আমরা সবসময় বিদেশের দিকে ডিপেন্ডেন্ট হতো। তারপরে ধরেন সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, গাইনি অনকোলজি, হেড নেক অনকোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, বোথ কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যান্ড চিকিৎসার জন্য, প্যাথোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, প্রত্যেকটা সেক্টরে কিন্তু অভূতপূর্ব উন্নতি হয়েছে আমরা বলতে পারি, এবং আস্তে আস্তে আরও উন্নতি হবে। তবে একটা কথা হলো যে যারা মানে ক্যাপেবল অথবা যেনারা মানে বাইরে যাওয়ার চিন্তা করে তারা যাক, কিন্তু এসে আবার কিন্তু আমাদের দেশের যেই পিকচার, বিদেশে এসেও আমাদের দেশে যে আমরা প্ল্যান করা হলো ট্রিটমেন্ট, যেই মানে ট্রিটমেন্ট মডালিটিসটা চয়েস করা হলো, দেখলো যে বাইরে যেও তারা একই জিনিসের সো তারা দে কেম ব্যাক, তারা এসে আবার আমাদের কাছেই থাকে। তবে একটা জিনিস যে আমরা ধরেন আধুনিক রেডিওথেরাপি আমাদের দেশে এখন আছে। এই আধুনিক রেডিওথেরাপিটা ধরেন আমরা হয়তো 10 বছর বা 15 বছর আগের থেকে শুরু করেছি। এই আধুনিক রেডিওথেরাপি অনেক দেশে, বিভিন্ন উন্নত দেশে তারা ধরেন 30 বছর 40 বছর আগে থেকে শুরু করেছে। তাদের একটা বিশাল এক্সপিরিয়েন্স, বিশাল আছে, তো এটা তো আমাদের স্বীকার করতেই হবে। তাছাড়া এখন আমরা বলতে পারি যে আমাদের দেশে রোগ নির্ণয়, রোগ চিকিৎসা এবং পরবর্তী যে ফলো আপ বা রোগীকে টাইম টু টাইম যে চেক আপ করার জন্য সবকিছুই আমাদের দেশে আছে, অ্যাভেলেবল রয়েছে। কিন্তু আস্থা রাখতে হবে চিকিৎসকের প্রতি। আমরা যে বিষয়গুলো করি যে প্রাথমিক অবস্থা যখনই ধরা পড়লো বা যে স্টেজে গিয়ে ধরা পড়লো, আমরা শুধু চিকিৎসক বদলাতে থাকি এবং দেখা যায় তখন পাসপোর্ট করা শুরু করি দেশের বাইরে যাওয়ার জন্য, এবং একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যায় সময় ক্ষেপণ করতে করতে, তখন আর হয়তো সময়টা থাকে না যে আর্লি স্টেজে চিকিৎসা করার যে সুফল, ওই সুফলটা আমরা তখন আর পাই না। তারপরেও এখন কিন্তু আমরা কিছু কিছু রোগ আর্লি স্টেজে ধরা পড়ছে এবং রোগের যে চিকিৎসার ফলও ভালো হচ্ছে। লেট স্টেজ আসলে আসলে চিকিৎসার যেমন ফলপ্রসূ নয়, হ্যাঁ, যে ফলপ্রসূ হয় না, কিন্তু সেই ক্ষেত্রেও চিকিৎসার কিন্তু প্রোটোকল রয়েছে। প্রোটোকল নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করব এবং জানবো যে আর্লি স্টেজে ধরা পড়বার জন্য কাদের ক্ষেত্রে স্ক্রিনিং করা জরুরি, কারা স্ক্রিনিং এর আওতাভুক্ত। ক্যান্সার শনাক্ত করা গেলে অনেকখানি ক্যান্সার নিরাময় করা সম্ভব কিংবা ক্যান্সারটাকে রোধ করা সম্ভব। একটু জানতে চাই যে স্ক্রিনিং এর আওতাভুক্ত কারা, কি কারণে আমরা একজন ব্যক্তিকে স্ক্রিনিং করার পরামর্শ দিয়ে থাকি?
ওকে, আমি স্ক্রিনিং কি এটি মনে হয় সবার আগে বলা দরকার। যেমন আমরা আগে বলছিলাম না বিরতির আগে, যে ক্যান্সারের এই প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে তখন ডাক্তারের কাছে যাবে, সেটা যদি ক্যান্সার সন্দেহ হয় তখন কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা হবে, এটা হলো একটা ধারা। আর স্ক্রিনিং হলো যাদের মধ্যে ক্যান্সারের কোনো লক্ষণ দেখা যায় নাই, অ্যাটলিস্ট চোখে পড়ে নাই, কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, তাদের উপর আমরা একটা সহজ, একেবারে মানে নন ইনভেসিভ, ডাক্তারি ভাষায় বলি, মানে কাটা ছেঁড়া কষ্টদায়ক না এমন একটা পদ্ধতি বা টেস্ট প্রয়োগ করব গণহারে সবার উপর যাদের ঝুঁকি আছে। এবং এইভাবে যদি কিছু গোপন থাকা ক্যান্সার রোগী খুঁজে বের করতে পারি, তার নাম হলো ক্যান্সার স্ক্রিনিং। এবং এটি করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন পদ্ধতি আছে। তবে প্রধানত 3টা ক্যান্সারের ব্যাপারে পৃথিবীতে বলা হয় যে লো রিসোর্স বা আমাদের মতো সম্পদের সীমাবদ্ধতা আছে এমন দেশে 3টা ক্যান্সার ব্যাপকভাবে করা সম্ভব অনেকটা কম খরচে। তার মধ্যে একটা হলো যেমন স্তন ক্যান্সার, একটা জরায়ু মুখের ক্যান্সার, একটা মুখগহ্বরের ক্যান্সার, ওরাল ক্যান্সার। এর বাইরে অন্যান্য দেশে আরো অনেক ক্যান্সারের স্ক্রিনিং আছে, বাট আমি যদি আমার দেশের কনটেক্সটে বলি, আমাদের এই 3টার দরকার। তো এখন আপনি বলছিলেন বয়সের কথা, আমাদের সরকারিভাবে যে স্ক্রিনিং প্রোগ্রামটাকে সাপোর্ট করা হয়, মানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, সেটা সরকার সমর্থন করে, সেইখানে আছে 2টা ক্যান্সার, একটা হলো জরায়ু মুখের ক্যান্সার, একটা স্তন ক্যান্সার। এবং সেখানে স্তন ক্যান্সারের জন্য যেটা করা হয় সেটার নাম হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ একজন ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে দিয়ে স্তনটা ভালো করে হাত দিয়ে পরীক্ষা করে দেখা যায় ভিতরে কোনো এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। আরেকটা হলো ভায়া পরীক্ষা জরায়ুর ক্যান্সারের জন্য, সেটা হলো VIA, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। মানে অ্যাসিটিক অ্যাসিডে একটা সোয়াব স্টিক, মানে কাঠির মাথায় যে তুলা লাগানো ওইরকম, ওইটা দিয়ে জরায়ু মুখের ভিতরের দিকের ওয়ালে, মানে এই পরীক্ষাগুলো যদি আমরা আর্লি স্টেজে করতে পারি তাহলে হয়তো বা ক্যান্সারটাকে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা বুঝে উঠতে পারবো যে ক্যান্সার হচ্ছে কিনা। একদম শেষ প্রান্তে স্যার একদম ছোট্ট করে শুনবো যে ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয় কি? আসলে ক্যান্সার প্রতিরোধে আমাদের আর্লি ডিটেকশন, একদম সূচনায় রোগটা ধরা পড়া, সাথে সাথে চিকিৎসা দিয়ে তাকে নিরাময় করা, এছাড়া যেসব ঝুঁকিগুলো রয়েছে সেই সব ঝুঁকিগুলোকে এড়িয়ে চলা। তবে ট্রিটমেন্টের ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ক্যান্সার চিকিৎসার যে পদ্ধতিগুলো, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আদার্স ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, নতুন নতুন ঔষধ আসছে, তো এই সবগুলো চিকিৎসারই কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আমরা যদি একটা রোগীকে রোগ নির্ণয় হওয়ার পরে তাকে অপারেশন করে কেমোথেরাপি যদি আমরা দিতে চাই, অ্যাজ পার প্রোটোকল, অ্যাজ পার ইন্টারন্যাশনাল গাইডলাইন, আপনার সব চিকিৎসায় কিন্তু একটা গাইডলাইন থাকে, ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং অ্যাকসেপ্টেবল, আমরাও কিন্তু সেই গাইডলাইনটা ফলো করি। তবে কোন রোগীর জন্য কি হবে সেটা অ্যাসেসমেন্ট করবে কনসার্ন ফিজিশিয়ান, বিশেষজ্ঞ চিকিৎসক, রাইট, অনকোলজি যিনি চিকিৎসা দিবে। তো সেজন্য রোগীকে আমরা চিকিৎসার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেগুলো সম্বন্ধে বলতে হবে। কেমোথেরাপি কিছু ভিজুয়াল, তার মানে ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই, এবং কোনটি কার জন্য কার্যকর সেটা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক শনাক্ত করবে। শুধু চিকিৎসকের প্রতি আস্থা রাখতে হবে নিয়ম করে, এবং পরবর্তীতে নিয়মিত ফলোআপে আসার বিকল্প কিছু নেই। একদম শেষ প্রান্তে চলে এসেছি। দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন ক্যান্সার নিয়ে একটুখানি সচেতন হই। ক্যান্সারের সংক্রান্ত যে উপসর্গগুলো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন সেগুলো যদি একটু মেনে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখে শনাক্ত করি যে আসলেই ক্যান্সার হয়েছে কিনা, তাহলে আর্লি স্টেজে ক্যান্সার শনাক্ত হলে আমরা সম্পূর্ণভাবে ক্যান্সার রোধে একটি পরিপূর্ণ জীবন পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।